যারা মহারাষ্ট্র দেশে বাস করেছেন তারা জানেন মারাঠিরা গান ভালোবাসে, ফুল ভালোবাসে এবং বাইসাইকেল চড়তে ভালোবাসে। পুনার অলিতে গলিতে ফুলের দোকান, গান বাজনার আখড়া, সাইকেলের আড়ত। আড়তে সাইকেল ভাড়া পাওয়া যায়। 1 আনা ভাড়া দিয়ে 1 ঘন্টা সাইকেল চড়ে বেড়াও। ছেলেরা মেয়েরা সবাই সাইকেল চড়ে, বিশেষত কলেজের। এই দেশে মেয়েদের আলাদা কলেজ নেই, সকলে একসঙ্গে পড়ে। কলেজের ছুটি হলে দেখা যায় রাস্তা দিয়ে সাইকেলের নবযৌবন জলতরঙ্গ বয়ে চলেছে। আমি প্রথম যেবার পুনায় আসি সেবার শহরের দক্ষিণ পশ্চিম কোণে একটি হোটেলে মাসখানেক ছিলাম। রাস্তার নাম তিলক রোড, কাছেই এসপি কলেজ। আরো একটু দূরে টিলার মাথায় পার্বতী মন্দিরের চূড়া দেখা যায়। দক্ষিণ দিক ফাঁকা, দিগন্তে পাহাড়ের চক্ররেখা। এই চক্ররেখা চোখ দিয়ে অনুসরণ করলে সিংহগড় দুর্গ চোখে পড়ে। শিবাজি মহারাজের সিংহগড়, যে সিংহগড় জয় করবার মুহূর্তে তানাজি মালেশ্বর প্রাণ দিয়েছিলেন। সিংহগড়ের সিংহ পড়ে গেছে, শুধু গড়টাই পড়ে রয়েছে। শীতের শেষ, রাস্তার ধারে আম গাছে বোল ধরেছে, চারিদিক গন্ধে মম করছে। আমি ডাক্তারের আদেশে পুনায় এসেছি। সকাল বিকেল পায়ে হেঁটে ঘুরে বেড়াই। হোটেলে আমার দোতলার ঘরের সামনে ছোট্ট একটি ব্যালকনি আছে। সেখানে দাঁড়িয়ে রাস্তার লোক চলাচল দেখি। বোম্বাইয়ে থাকাকালে যে পেট জবাব দিয়েছিল সেটা এখন নানা রকমের স্থানীয় খাবার আরামসে হজম করছে। দই বড়া, ইডলি সাম্বার, দোসা, কিছুই বাদ পড়ে না। 10 দিন যেতে না যেতে পুরনো পুনা শহরকে ভালোবেসে ফেললাম। কিন্তু আমি বিভূতি বাড়ুজ্যে নই। পায়ে হেঁটে বেরিয়ে তিলমাত্র আনন্দ পাই না, অথচ ডাক্তারের হুকুম। একদিন ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটি বুদ্ধি মাথায় খেলে গেল। সামনেই রাস্তার ওপারে প্রকাণ্ড সাইনবোর্ড, বামন রাও সাইকেল মাঠ, সাইকেলের দোকান। কত লোক আসছে, সাইকেল ভাড়া নিয়ে চলে যাচ্ছে। আমিও সাইকেল চড়ে বেড়াই না কেন? অবশ্য অনেক দিন চড়িনি, কিন্তু সাঁতার কাটা এবং সাইকেল চড়া মানুষ বলে না। সুতরাং সাইকেল চড়ে ডাক্তারের আজ্ঞা পালন করব। জসিম দেশে যদাচার। বিকেল বেলা সাইকেলের দোকানে গেলাম। দোকানদার বামন রাও খাতায় আমার নাম ধাম লিখে সাইকেল দিয়ে দিল। বামন রাওর চেহারা বেঁটে, মজবুত, বয়স আন্দাজ 45। দোকানের পেছনের একটি ঘরে সস্ত্রীক থাকে। অতঃপর রোজ দুবেলা সাইকেল চড়ে বেড়াই। শহর বাজার এড়িয়ে পুনার কিনারে কিনারে ঘুরি। কখনো যাই গণেশ খিন্ডের দিকে, কখনো খড়গবাৎসলার হ্রদের দিকে। আনন্দে আছি। বামন রাওয়ের সঙ্গে বেশ ভাব হয়েছে। সে অল্প স্বল্প হিন্দি বলতে পারে। নির্বান্ধব পুরীতে সেই আমার প্রথম বন্ধু। ভূমিকা শেষ করে এবার আসল কথায় আসা যাক। সেই রাতে ঠিক সময় খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম, কিন্তু কিছুতেই ঘুম আসলো না। মনে হয় ওই দিনের বেলা ঘুমটা একটু বেশি হয়ে গিয়েছিল। শুয়ে শুয়ে বই পড়বার চেষ্টা করলাম, তাতে ঘুম আসে বটে, কিন্তু বই বন্ধ করলেই ঘুম ছুটে যায়। রাত প্রায় 1টা পর্যন্ত ঝুলোঝুলি করে উঠে পড়লাম। গায়ে বালাপোষ জড়িয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। বাইরে কনকনে ঠান্ডা, এক আকাশ তারা যেন শীতের বাতাসে কাঁপছে। রাস্তায় লোক নেই। আবছায়া রাস্তার 2 ধারে ল্যাম্পপোস্টগুলি সারি দিয়ে দাঁড়িয়ে, কোথাও কোনো সাড়া শব্দ নেই। 5 মিনিট দাঁড়িয়ে আছি। গরম মুখে বাতাসের শীতল স্পর্শ মন্দ লাগছে না।
হঠাৎ রাস্তার একদিক থেকে ক্রিং ক্রিং শব্দ কানে এলো। সাইকেল আসছে। একটু বিস্মিত হয়ে সেদিকে তাকালাম, কিন্তু সাইকেল দেখা গেল না। এখনো বোধহয় দূরে আছে। এদিকে রাস্তা নির্জন। সাইকেল চালক কাকে দেখে ঘন্টি বাজালো? তাকিয়ে রইলাম। অস্পষ্টভাবে দেখা গেল এক জোড়া সাইকেল পাশাপাশি আসছে। তাদের ল্যাম্প নেই। হঠাৎ মধুর হাসির শব্দ কানে এলো। দুজন একসঙ্গে হাসছে। একজন পুরুষ, একজন মহিলা, কিন্তু দুজনের হাসি এক সুরে বাঁধা। সাইকেল দুটো ক্রমশ কাছে আসছে। এবার তাদের স্পষ্ট দেখতে পাচ্ছি। হঠাৎ ঘাড়ের রোঁয়া শক্ত হয়ে খাড়া হয়ে উঠল। সাইকেল দুটো আসছে বটে, কিন্তু তাদের কোনো আরোহী নেই। চালকের আসন শূন্য। কেবল দুটো জোড়া সাইকেল পরস্পর সমান্তরালে চলে আসছে। বুকের রক্ত হিম হয়ে গেছে, তবু বিস্ফারিত চোখে চেয়ে আছি। সাইকেল দুটো স্বচ্ছন্দ গতিতে আসছে, কোনো তাড়া নেই। ঠিক আমার সামনে দিয়ে যেতে যেতে থেমে গেল। মনে হলো অদৃশ্য আরোহীরা সাইকেল থেকে নামলো। নিথর বাতাসে যেন ফিস ফিস কথা বলার আওয়াজ শুনতে পেলাম। তারপর সাইকেল দুটি বামন রাওয়ের দোকানের দিকে গেল। দরজা বন্ধ। সাইকেল দুটি দরজার গায়ে হেলে দাঁড়ালো। ক্রিং করে একবার ঘন্টিটা বেজে উঠল। তারপর আর কোনো সাড়া শব্দ নেই। ব্যালকনি থেকে আমি ঘরে এসে বসলাম। এ কি চোখের ভুল? কিন্তু না, শুধু চোখের ভুল হতে পারে না। হাসি শুনেছি, ঘন্টির আওয়াজ শুনেছি। তবে কি ঘুম না হওয়ার জন্য আমার মাথা এতটাই গরম হয়ে উঠেছে যে জেগে জেগে দুঃস্বপ্ন দেখছি? কিংবা হঠাৎ একটা কথা মনে হওয়াতে আমি আবার তাড়াতাড়ি ব্যালকনিতে ফিরে গেলাম। বামন রাওয়ের দরজা যেমন বন্ধ ছিল তেমনই বন্ধ আছে, কিন্তু সাইকেল দুটো অদৃশ্য হয়ে গেছে। শেষ রাতের দিকে ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙল তখন 9টা বেজে গেছে। প্রাতঃভ্রমণের আর সময় নেই, কারণ পুনায় শীতকালেও রোদ বেশ কড়া। প্রাতঃকৃত্য সেরে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। বামন রাওয়ের দোকান খোলা রয়েছে। রাস্তায় কাজের দিনের ব্যস্ততা, মোটর, টাঙা, অটোরিকশা ও সাইকেলের ছুটোছুটি। কাল রাত 1টার সময় এই পথের ছায়াছন্ন নির্জনতায় দুটি স্বয়ংচল সাইকেল আমার সামনে দিয়ে চলে গেল বিশ্বাস করা কঠিন। দুপুরবেলা বামন রাও সাইকেল মাঠে গেলাম। সাইকেল ভাড়াটে খদ্দেরের ভিড় কমে গেছে। বামন রাও মোটা একটা খাতায় হিসেব লিখছে। বলল, কাকা, আজ তুমি বেড়াতে গেলে না? মারাঠিরা যাকে খাতির করে তাকে কাকা বলে ডাকে, কিন্তু সকলকেই তুমি বলে। আমি একটি লোহার চেয়ারে বসে বললাম, না, ও বেলা যাব। বামন রাও, কাল রাত 1টার সময় তোমার কোনো খদ্দের সাইকেল ফেরত দিতে এসেছিল? বামন রাও চমকে আমার দিকে চাইল। তারপর যেন চিন্তা করছে এমনই ভাবে
ঘাড় উঁচু করে গাল চুলকোতে চুলকোতে বলল, কই না তো। এ কথা কেন জিজ্ঞেস করছো কাকা? বললাম, কাল রাতে আমার ঘুম হচ্ছিল না, ব্যালকনিতে এসে দাঁড়িয়েছিলাম, মনে হলো কারা দুটো সাইকেল রেখে চলে গেল। সাইকেলে যে আরোহী ছিল না সে কথা বললাম না। বামন রাও খাতার উপর চোখ রেখে ধীরে ধীরে বলল, তুমি ভুল দেখেছো কাকা, অত রাতে কে সাইকেল ফেরত দিতে আসবে? মারাঠিরা রাত 10টার মধ্যে সব ঘুমিয়ে পড়ে। তোমারও বেশি রাত জাগা ভালো নয়, কাহিল শরীর, আবার অসুখে পড়ে যাবে। দেখলাম বামন রাও সত্যিটা গোপন করছে, তার মানে নিশ্চয়ই ভেতরে কিছু আছে। যাই হোক, তাকে আর প্রশ্ন করলাম না, চলে এলাম। কিন্তু মনে মনে স্থির করলাম আজ রাতেও পাহারা দেব। দুপুরে বেশ খানিকটা ঘুমিয়ে নিয়ে বিকেলে বামন রাওয়ের সাইকেল নিয়ে বেড়াতে বের হলাম। বামন রাও আমার দিকে বাঁকা চোখ নিয়ে তাকালো। তার ভাবগতিক দেখে সন্দেহ আরো দৃঢ় হলো। যদি কিছুই নয় তবে লোকটা এমন ঘটি চোরের মতো তাকাচ্ছে কেন? রাত 9:30 পর খাওয়া দাওয়া শেষ করে ঘরের আলো নেভালাম। ব্যালকনিতে চেয়ার নিয়ে বসলাম। এমন ভাবে বসলাম যাতে আমাকে বাইরে থেকে দেখা না যায়, অথচ আমি সাইকেলের দোকান দেখতে পাই। বসে বসে দেখতে লাগলাম শহর ধীরে ধীরে ঘুমিয়ে পড়ছে। দোকানগুলি একে একে বন্ধ হয়ে গেল। রাস্তায় যানবাহনের চলাচল ক্রমশ কমে এসে থেমে গেল। বামন রাও প্রায় 10:30টার সময় দোকান বন্ধ করল, অথচ দুটো সাইকেল বাইরে পড়ে রইল। দরজায় তালা দেবার সময় সে উৎকণ্ঠিত চোখে আমার ব্যালকনির দিকে একবার তাকালো। আমি তো ঘাপটি মেরে রইলাম। শহরের কোলাহল শেষ। রাতের গাঢ়তা ঘনীভূত হতে লাগলো। রাস্তার ল্যাম্পপোস্টগুলি নিষ্পলক ভাবে চেয়ে আছে। ঘড়িতে 11:30। গায়ে বালাপোষ সত্ত্বেও বেশ কাঁপুনি ধরেছে। আমি সঙ্গে একটি মাঙ্কি ক্যাপ এনেছি। সেটি মাথায় পড়লে কান দিয়ে ঠান্ডা ঢুকতে পারবে না। বামন রাওয়ের দোকানের দিকে তাকিয়ে দেখলাম বন্ধ দরজার সামনে সাইকেল দুটি পরস্পর ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। চট করে ঘরে গিয়ে মাঙ্কি ক্যাপ পরে ফিরে এলাম। বোধহয় 8 মিনিটও সময় লাগেনি। কিন্তু এ কি? এরই মধ্যে সাইকেল দুটি অদৃশ্য হয়ে গেছে। বোকার মতো চেয়ে রইলাম। দূরে টিং টিং করে সাইকেলের ঘন্টি বাজলো। একটু মিষ্টি হাসির আওয়াজ ভেসে এলো কানে। ওরা কি ওত পেতেছিল? আমি যে পাহারা দিচ্ছি সেটা কি জানতে পেরেছে? আমার ঘাড়ের রোঁয়া আবার কাঁটা দিয়ে উঠল। কিন্তু ছাড়ব না। একবার বোকা বনেছি, দ্বিতীয়বার বোকা বনব না। যখন সাইকেল নিয়ে গেছে তখন নিশ্চয়ই ফিরিয়ে দিতেও আসবে। বামন রাওয়ের দরজার উপর চোখ রেখে বসে রইলাম। 1টা বাজলো। একটু সজাগ হয়ে বসলাম। 2টো বাজলো। এখনো সাইকেলের দেখা নেই।
মাঝে মাঝে মনটা খালি হয়ে যাচ্ছে, আর চোখ দুটো জড়িয়ে আসছে। চোখে কিছু দেখলাম না, কানেও কিছু শুনলাম না। হঠাৎ পঞ্চ ইন্দ্রিয় সতর্কভাবে সজাগ হয়ে উঠল। সাইকেল দুটো চুপি চুপি বামন রাওয়ের দরজার দিকে যাচ্ছে। নিঃশব্দে তারা পরস্পরের গায়ে হেলান দিয়ে দাঁড়ালো। টুং করে একবার ঘন্টির মৃদু শব্দ এলো কানে। তারপর আর কোনো সাড়া শব্দ নেই। যারা সাইকেল চড়ে আসছিল তারা চলে গেছে। 5 মিনিট, 10 মিনিট কেটে গেল। ঘুম ছুটে গেছে। নিষ্পলক চোখে সাইকেল মাঠের দিকে চেয়ে আছি। খুট করে শব্দ হলো। দরজা একটু খুলে বামন রাও গলা বাড়িয়ে এদিক ওদিক দেখল। তারপর একে একে সাইকেল দুটি তুলে ভেতরে নিয়ে গেল। দরজা আবার বন্ধ হলো। সানডে সাসপেন্স শুধুমাত্র পরদিন দুপুর 2টো নাগাদ সাইকেল মাঠে গেলাম। বামন রাও একলা ছিল। তাকে বললাম, বামন রাও, কাল রাতে আমি সব দেখেছি। বামন রাওয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। কি 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 দেখেছো কাকা? বললাম, যতটুকু চোখে দেখা যায় দেখেছি। অশরীরী ওরা কারা আমি জানতে চাই। বামন রাও ভীত স্বরে বলল, কাকা, এই কথা কাউকে বলো না। জানাজানি হলে ওরা আর আসবে না। ওরা ভারী পয়মন্ত। ওরা যদি না আসে আমার দোকান বন্ধ হয়ে যাবে। বেশ, কাউকে বলবো না, কিন্তু ব্যাপারটা আমাকে বলতে হবে। বামন রাও কিছুক্ষণ ঘাড় নিচু করে ভাবল। শেষে অনিচ্ছা ভরে বলল, আজ রাতে দোকান বন্ধ করবার পর তুমি এসো, আমি তখনই বলবো। সেই রাতে বন্ধ দোকান ঘরে বসে বামন রাওয়ের কাহিনী শুনলাম। কাহিনীতে চমকপ্রদ নতুনত্ব কিছুই নেই। কালে কালে দেশে দেশে এরূপ ঘটনা বহুবার ঘটেছে। যৌবনের কাছে মানুষের সংঘবদ্ধ বিষয় বুদ্ধি পরাজিত হয়েছে। আমরা যখন মানুষের দুঃখ দুর্দশা দীনতার কথা চিন্তা করি, তখন ভুলে যাই মানুষ কোনোদিন জীবনের কাছে মাথা হেঁট করেনি। সে চিরটা কাল অপরাজিত। বামন রাও বলল, বছর 3 আগের কথা। আমি তখন এখানে নতুন দোকান খুলেছি। সাইকেলের দোকানের পক্ষে জায়গাটা ভালো। এই কাছেই এসপি কলেজ। অনেক ছেলে মেয়ে সেখানে পড়ে। বেশিরভাগ তারাই সাইকেল ভাড়া নিয়ে আমার দোকান চালু রেখেছে। এই পর্যন্ত বলে বামন রাও থামল। কান খাড়া করে কি একটা জানি শুনল। তারপর বলল, একটু বসো, আমি আসছি। সে দরজা খুলে 2টি সাইকেল বাইরে রেখে এলো। একটি মেয়েদের সাইকেল, অন্যটি পুরুষদের। বাইরে তখন রাত হয়ে গেছে। বামন রাও ফিরে এসে বসল। তার স্ত্রী 2 বাটি গরম চা রেখে গেল। একটি বাটি আমার দিকে ঠেলে দিয়ে এবং অন্যটি নিজের কোলের কাছে টেনে নিয়ে বামন রাও আবার বলতে শুরু করলো, এসপি কলেজে একটি ছেলে পড়তো, তার নাম মধুকর।
বোধহয় উঁচু ক্লাসে পড়তো। আমি যখন তাকে দেখি তখন তার বয়স 21-22। চমৎকার চেহারা আর টকটকে রং, লম্বা ছিপছিপে গড়ন। মারাঠিদের মধ্যে এমন দেখা যায় না, যেন ময়ূর বাহন কার্তিক। খুব ভালো ক্রিকেট খেলতে পারত। আমি দোকান খোলবার পর মধুকর প্রায়ই আসতো। তার নিজের সাইকেল ছিল না, হেঁটে কলেজে আসতো। কোথাও বেড়াতে যাবার ইচ্ছে হলে আমার কাছ থেকে সাইকেল ভাড়া নিয়ে যেত। কত ছেলেই তো আসে, কিন্তু মধুকরের চেহারায় এমন একটি মিষ্টতা ছিল, এই ব্যবহারে এমন শান্ত ছেলে মানুষই ছিল, যা সচরাচর চোখে পড়ে না। বড় বংশের ছেলে, চিৎপাবন ব্রাহ্মণ, কিন্তু শরীরে এতটুকু অহংকার ছিল না। একদিন মধুকরের সঙ্গে একটি মেয়ে এলো। সম্প্রতি স্কুল থেকে পাশ করে কলেজে ঢুকেছে। আর ছোটখাটো মেয়েটি, বয়স বড় জোর 17। মধুকরের মতো সুন্দর নয়, কিন্তু ভারী মিষ্টি নরম চেহারা। নাম মালতী। মধু আর মালতী দুটি সাইকেল নিয়ে চলে গেল। এদেশে মেয়েদের পর্দা নেই, কোনো দিন ছিল না। উত্তর ভারতের এই ম্লেচ্ছ বর্বরতা মারাঠা দেশ কখনো স্বীকার করে নেয়নি। আমাদের ছেলে মেয়েরা একসঙ্গে স্কুলে কলেজে পড়ে, একসঙ্গে খেলাধুলো করে। এখানে ছেলে মেয়েরা চোকাচুকি হলেই প্রেমে পড়ে না, কিন্তু যখন সত্যি প্রেমে পড়ে তখন মা বাপকে গিয়ে বলে, মা বাপ বিয়ে দেন। একটি ছেলে আর একটি মেয়ে একসঙ্গে ঘুরে বেড়াচ্ছে দেখলে কেউ কিচ্ছু মনে করে না, টিপ্পনিও কাটে না। যাও, মধু আর মালতী মাঝে মাঝে আসে, সাইকেল নিয়ে বেড়াতে বেরোয়, আবার সন্ধ্যের পর সাইকেল ফেরত দিয়ে যায়। অন্য ছেলে মেয়েরাও আসে। কাছে পিঠে অনেক খোলা জায়গা আছে, যেখানে একটু সবুজ ঘাসের টুকরো পায় সেখানে বসে দুদণ্ড গল্প সল্প করে। তারপর যে যার ঘরে ফিরে যায়। বামন রাও চুপ করলো, আবার কান খাড়া করে শুনল, তারপর নিচু গলায় বলল, ওরা সাইকেল নিয়ে গেল। আমার কৌতূহল হলো, দরজা খুলে উঁকি মারলাম। সাইকেল দুটো সত্যি অদৃশ্য হয়েছে। ফিরে এসে বসলে বামন রাও বলল, যা হোক, তারপর শোনো। একদিন অন্য দুটি কলেজের ছেলে নিজেদের মধ্যে কথাবার্তা বলছে শুনতে পেলাম। মালতীও খুব বনেদি ঘরের মেয়ে, কিন্তু দুই বংশে ভীষণ শত্রুতা। আজকের শত্রুতা নয়, কিন্তু সেই পেশোয়াদের আমল থেকে চলে আসছে। সেকালে দুই পক্ষের রাস্তাঘাটে দেখা হলে ছোড়াছুড়ি চলতো, এখন দুপক্ষ মুখ ফিরিয়ে চলে যায়। তারা যদি জানতে পারে মধু আর মালতী একসঙ্গে সাইকেল চড়ে বেড়াতে যায়, এক কুরুক্ষেত্র কাণ্ড হবে। কিছুদিন পরে দেখলাম মধু আর মালতী সাবধান হয়েছে, একসঙ্গে দোকানে আসে না। সন্ধ্যের পর মধু দুখানা সাইকেল নিয়ে যায়, মালতী বোধহয় আড়ালে কোথাও লুকিয়ে থাকে। তারপর সকলের চোখ এড়িয়ে দুজনে বেরোয়। ওদের বাড়ির লোকেরা বোধহয় কিছু সন্দেহ করেছিল। একদিন রাতে 8:30টার সময় তারা সাইকেল ফেরত দিতে এসেছে। দুজনের মুখ তৃপ্তিতে ভরা। মালতী একবার মধুকরের মুখের দিকে তাকালো। সেই চাউনি দেখে বুঝতে পারলাম শুধু যুবক যুবতীর মধ্যে সহজ বন্ধুত্ব নয়, মালতীর বুক মধুতে ভরে উঠেছে। কাকা, আমার বয়স হয়েছে, ভালোবাসাবাসির ব্যাপার অনেক দেখেছি। দুটি ছেলে মেয়ের মধ্যে ভালোবাসা হলো, তারপর যখন তারা দেখলো বিয়ে হবার নয়, তখন 2-4 দিন কান্নাকাটি করলো, মন খারাপ করে রইল, ক্রমে আবার সব ঠিক হয়ে গেল। এটা কিন্তু সে জিনিস নয়।
এ একেবারে জীবন মরণের ব্যাপার। মধু আর মালতী প্রাণ দেবে, তবু পরস্পরকে ছাড়বে না। হঠাৎ একদিন ওদের যাওয়া আসা বন্ধ হয়ে গেল। 10 দিন আর মধুর দেখা নেই। তারপর একদিন দুপুরবেলা মধু এলো, বলল, একটা সাইকেল দাও তো, একটু ঘুরে আসি। দেখলাম তার মুখ চোখ শুকনো, চুল রুক্ষ, যেন কতদিন স্নান করেনি, খায়নি। আমি বললাম, একটা সাইকেল? সে বলল, হ্যাঁ, মালতীকে ওরা কলেজ থেকে ছাড়িয়ে নিয়েছে, ঘরে বন্ধ করে রেখেছে। মধু 2 হাত মুঠি করে কিছুক্ষণ ঘোলাটে চোখে চেয়ে রইল, তারপর সাইকেল না নিয়েই চলে গেল। 3-4 দিন পরে বর্ষার বৃষ্টি নেমেছে। পুনার বৃষ্টি মুষলধারে বড় হয় না, রিমঝিম রিমঝিম। চারিদিক ঠান্ডা। আমার দোকানে রাত 9টার মধ্যেই খদ্দের আসা বন্ধ হয়ে গেছে। আন্দাজ 9:30টার সময় আমি দোকান বন্ধ করে শুতে যাচ্ছি, দরজায় হঠাৎ ঠক ঠক টোকা পড়ল। দৌড় খুলে দেখি মধু আর মালতী। দুজনের জামা কাপড় ভিজে, চোখে মুখে বাঁধন ছেঁড়া উল্লাস। মধু বলে উঠল, বামান রাও মালতীকে দোতলার ঘরে বন্ধ করে রেখেছিল, ও ব্যালকনি থেকে বিছানার চাদর ঝুলিয়ে নেমে এসেছে। কি ডাকাত মেয়ে! মালতীর দিকে চেয়ে দেখলাম তার মাথার চুল ভিজে, মুখে বিন্দু বিন্দু জলের ছিটে লেগেছে, কাপড় চোপড় একটু এলোমেলো। সে আমার মুখ টিপে হাসছে। আমি হতভম্ব হয়ে বললাম, পালিয়ে এসেছে? তারপর? মধু বলল, তারপর আর কি, একটু বেরিয়ে টেরিয়ে আবার নিজের ঘরে উঠে শুয়ে থাকবে, কেউ জানতে পারবে না। মধু জোরে হেসে উঠল, দাও দাও, শিগগির সাইকেল দাও। এই বর্ষার রাতে বেড়াতে বেরোবে? বর্ষা কই? এর নাম কি বর্ষা? দাও সাইকেল। দুজনে সাইকেল নিয়ে বেরিয়ে গেল। আমি হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইলাম। মনে হলো আমিও ওদের প্রেমের ষড়যন্ত্রে শরিক হয়ে পড়েছি। তারপর বার 3 ওরা সাইকেল নিয়ে বেরিয়েছিল। আমি দোকান বন্ধ করবার পরে এসে দৌড়ে টোকা দিত, সাইকেল নিয়ে বেরিয়ে যেত। ঘন্টাখানেক পরে ফিরে এসে সাইকেল রেখে বাড়ি ফিরে যেত। আমি ওদের দেখতাম আর ভাবতাম, কি দুঃসাহসী ওরা! হ্যাঁ, একবার যদি ধরা পড়ে তাহলে আর রক্ষে থাকবে না। এরকম ব্যাপারে মেয়ে পক্ষেরই অপমান বেশি। ওরা যদি ধরা পড়ে যায় তাহলে মধুকে প্রাণে বাঁচতে হবে না। হলো তাই। এ ব্যাপার বেশি দিন চলল না। একদিন রাতে 11টার সময় আমার দরজায় খুব জোরে ধাক্কা পড়ল। দরজা খুলে দেখি মধু আর মালতী, দুজনেরই দিশাহারা অবস্থা। মধু বলল, বাবা নাও, শিগগির সাইকেল দাও, ওরা জানতে পেরেছে। আমি বললাম, সে কি, এত রাতে তোমরা কোথায় যাবে? তা বললে, জানে না। এই সময় দূরে মোটর বাইকের ফটফট ফটফট শব্দ শোনা গেল। মালতী চমকে উঠে বলল, ওই 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 দাদা আসছে। ওরা আর দাঁড়ালো না, দুটো সাইকেল নিয়ে বিদ্যুতের মতো বেরিয়ে গেল। আমি তাড়াতাড়ি দরজা বন্ধ করতে গেলাম, কিন্তু তার আগে মোটর বাইক এসে দোকানের সামনে থামলো। আরোহী চড়া গলায় আমায় জিজ্ঞেস করলো,
একটা মেয়ে আর একটা ছেলে এখান থেকে সাইকেল নিয়ে গেছে। আমি ঢোক গিলে বললাম, হ্যাঁ। সে প্রশ্ন করলো, কোন দিকে গেছে? বললাম, তা তো দেখিনি। লোকটা লাফিয়ে সামনে এসে দাঁড়ালো। তার কোমরে একটা খাপ শুদ্ধ ছোড়া গোঁজা রয়েছে। ভারী জোয়ান চেহারা, কিন্তু মুখের আদল থেকে চেনা যায় মালতীর দাদা। সে আমাকে ধমক দিয়ে বলল, তুই নিশ্চয় জানিস, বল বল তারা কোথায় গেছে। কাকা, আমি মারাঠি, মিষ্টি কথার গোলাম, কিন্তু চোখ রাঙিয়ে আমাকে কেউ ভয় দেখাতে পারে না। আমি একটা স্প্যানার তুলে নিয়ে বললাম, যাও যাও আমার দোকান থেকে, নইলে মাথা ফাটিয়ে দেব। এই সময় আর একটা মোটর বাইক এসে দাঁড়ালো। তার আরোহী ডেকে বলল, জয়ন্ত, খবর পেয়েছি ওরা সিংহগড়ের দিকে গেছে। মালতীর ভাই এক লাফে গিয়ে নিজের মোটর বাইকে বসলো। দুটো মোটর বাইক গর্জন করে ছুটে বেরিয়ে গেল। সেই রাতে আমি আর কিছু দেখিনি। পরে জানতে পেরেছিলাম মধু আর মালতী সিংহগড় পর্যন্ত পৌঁছতেই পারেনি। তারা যখন খাড়াকবাচলা হ্রদের পাশ দিয়ে যাচ্ছিল, সেই সময় পিছনে মোটর বাইকের গর্জন শুনতে পায়। তারা সাইকেল শুদ্ধ হ্রদে লাফিয়ে পড়েছিল। বামন রাও কিছুক্ষণ চুপ করে রইল। আমিও ভাবতে লাগলাম, এছাড়া এই গল্পের অন্য পরিণতি কি ছিল না? যারা পরস্পরকে একান্তভাবে চায়, তারা ব্যর্থ হয়ে আত্মহত্যা করে কেন? প্রেম কি তবে একটা সাময়িক উন্মাদনা? কিংবা সংসার এত প্রেম পছন্দ করে না, তাই তার এই পরিণাম? কিন্তু গল্প এখনো শেষ হয়নি। বললাম, তারপর বামন রাও একটা নিঃশ্বাস ফেলে চোখ তুলল। তারপর দিন 10 কেটে গেল। ওদের মৃত্যু নিয়ে শহরে বেশ হইচই হয়েছিল। সেটাও ক্রমে নিভে গেল। দুটি অপরিণত বুদ্ধি ছেলে মেয়ের হঠকারিতার কথা কে বেশি দিন মনে করে রাখে? দৈনিক কাগজে খানিক লেখালেখি হলো, সাপ্তাহিক পত্রিকায় কবিতা বেরোলো, তারপর সব চুপচাপ। একদিন বেশ বর্ষা নেমেছে। আমি 10টার মধ্যে দোকানপাট বন্ধ করে শুয়ে পড়েছি। ঘুম এসেছে। এমন সময় দৌড়ে খুটখুট শব্দ হলো। তন্দ্রা ছুটে গেল। আমি ধড়মড়িয়ে উঠে বসলাম। ঠিক মধু যেভাবে টোকা দিত, সেই টোকা। কিছুক্ষণ চুপ করে বিছানায় বসে রইলাম। আবার টোকা পড়ল। তখন উঠে দরজা খুললাম। বাইরে কেউ নেই। টিপ টিপ বৃষ্টি পড়ছে। জনমানুষ নেই। দরজা বন্ধ করে যেই পিছু ফিরেছি, অমনি আবার টোকা পড়ল। আবার দরজা খুললাম, কিন্তু কেউ নেই। গায়ে কাঁটা দিয়ে উঠল। এইরকম 5 হবার পর বুঝতে পারলাম ওরা এসেছে। সাইকেল চায়। দুটো সাইকেল বাইরে রেখে দৌড় বন্ধ করে দিলাম। আর টোকা পড়ল না। 10 মিনিট পরে দরজা খুলে
সন্তর্পণে গলা বাড়ালাম। সাইকেল অদৃশ্য হয়েছে। ঘন্টাখানেক বাদে বাইরে কিড়িং শব্দ হলো। দরজা খুললাম, সাইকেল ফিরে এসেছে। সেই থেকে প্রায় রোজ এই ব্যাপার চলছে। তুমি নিজের চোখে দেখে ফেলেছ, তোমার কাছে লুকোবার চেষ্টা বৃথা। আমি আর আমার স্ত্রী ছাড়া আর কেউ জানে না। ওরা ভারী পয়মন্ত। দুদিন না এলে আমার খদ্দের কমে যায়। কাকা, তুমি কাউকে বলো না। হ্যাঁ, বলবো না, এই বলে আমি উঠলাম। এই সময় বাইরে সাইকেলের মৃদু ঘন্টি বাজলো। আমি বামন রাওয়ের সঙ্গে দৃষ্টি বিনিময় করলাম। সে গিয়ে দরজা খুলল। দেখলাম সাইকেল দুটি পরস্পরের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে।